মোমেন্ট বা মোমেন্টাম বলা হয়। মোমেন্ট, আমাদের এই চ্যাপ্টার নাম মোমেন্ট, স্কিউনেস আর হচ্ছে কার্টোসিস। প্রথমে আসি মোমেন্টস। মোমেন্টসটা আসলে এরকম যে ধরো আমরা একটা ডেটা সেট নিই 5 7 11 3 4, টোটাল 5টা ডেটা নিলাম। এই 5টা ডেটা, এটা তো আনগ্রুপ ডেটা, বুঝতে পারছো? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এইগুলোর যদি মিন ভ্যালু বের করতে বলতাম, অ্যারিথমেটিক মিন পারতা না? x বার ইকুয়াল টু সামেশন অফ xi ডিভাইডেড বাই n, তোমরা হচ্ছে এইভাবে গড় মানটা বের করে ফেলতাম, তাই না? মনে করেছে সবাই? আচ্ছা, এইটার যদি মিডিয়ান ভ্যালু বের করতে বলতাম, অড নাম্বার আর ইভেন নাম্বারের ফর্মুলা দিয়ে বের করতে পারতাম। মোড যদি বলতাম, তোমরা এখানে চেক করে দেখতে যে এটার মোড নাই, আই মিন 0। ক্লিয়ার? আচ্ছা, যদি ভেরিয়েন্স বের করতে বলতাম তাহলে সূত্র দিয়ে বের করা যেত, আর যেহেতু ভেরিয়েন্স বের করা যাচ্ছে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা সম্ভব। আবার যদি এটার ফার্স্ট কোয়ার্টাইল বের করতে বলতাম তাও বের করা যেত in ডিভাইডেড বাই 4 দ্বারা, তাই না? আবার যদি এটার পার্সেন্টাইল বের করতে বলতাম তাহলে তোমরা বের করতে পারতা বাই 100 দ্বারা, তাই না? ক্লিয়ার? পারতো তো? ওকে। এক মাস মোমেন্টস বলতে এরকম বোঝায়, এইখানে যে প্রত্যেকটা ডেটা আছে এইগুলোকে আমরা প্রকাশ করি কি xi দ্বারা, এটাকে বলি x1 x2 x3 x4 x5, এইভাবেই তো বোঝে সবাই, তাই না? তো এইখানে যদি প্রত্যেকটা ডেটা যেমন xi, এগুলো প্রত্যেকটা ডেটা, এই ডেটাগুলোকে তাদের গড় থেকে বাদ দিলে, প্রত্যেকটা ডেটাকে ইন্ডিভিজুয়াল ডেটাকে তাদের যে গড় আছে সেই গড়ের যে ব্যবধান, সেই ব্যবধানকে তাদের যে পরিমাণ ঘাত হয়, পাওয়ার হয়, তাদের যে পরিমাণ পাওয়ার হয়, সাপোজ পাওয়ার হয় আর, প্রত্যেকটা নাম্বারকে তাদের গড়ের যে ব্যবধান এবং তাদের যে পাওয়ার হয়, সেই পাওয়ারের যে সামেশন হয়, সেই সামেশনকে টোটাল নাম্বার দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে মোমেন্টাম। দেখো, মিডিয়ান ডেভিয়েশনের ফর্মুলার সময় আমরা এইভাবে লিখেছিলাম, যখন x বার ছিল তখন আমরা লিখেছিলাম সামেশন xi অ্যাবসলিউট xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এইটার সাথে এইটার একটা রিলেশন আছে। মোমেন্টামস এর ক্ষেত্রে বলছি ইন্ডিভিজুয়াল নাম্বারকে তাদের গড়ের ব্যবধান, ব্যবধানে বিয়োগফল, ব্যবধানের যে পাওয়ার হয়, যে ঘাত হয়, সেই ঘাতের যে সমষ্টি, সেই সমষ্টিকে টোটাল নাম্বার দ্বারা ভাগ করলে বা রেশিও, অনুপাত যেটা, সেটাই হচ্ছে মোমেন্টাম। প্রত্যেক সংখ্যাকে তার গড়ের যে ব্যবধান হয় এবং তার যে পাওয়ার বা ঘাত হয়, সেই ঘাতের সমষ্টির টোটাল নাম্বারের সাথে যে অনুপাত, অনুপাত মানে তো ভাগ, যে অনুপাত, সেটাই হচ্ছে মোমেন্ট। এই মোমেন্ট বেসিক্যালি ভাবে 4 ধরনের হয়। একটাকে তাহলে আমরা বলতে পারি ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট। আমি একটু সংক্ষেপে লিখছি তোমাদের বোঝানোর জন্য, এটাতে আবার মোট বোঝে নিও না, আর না হলে পরিপূর্ণ। তোমরা পরীক্ষায় সবচেয়ে ভালো হচ্ছে মোমেন্টামস লেখার জন্য একদম ফুল দেখে, মোমেন্ট বা মোমেন্টস বলে, মোমেন্ট, থার্ড মোমেন্ট, ফোর্থ মোমেন্ট। এইটা খেয়াল রাখবা যে মোমেন্টস 4 রকমেরই হয়। মানে যখন তোমাকে বলা হবে ফাইন্ড দ্য মোমেন্ট ভ্যালু অফ দ্য ফলোইং ডেটা সেট, এই ডেটা সেটের মোমেন্টাম ভ্যালু বের করতে বলেছি, এইটা নিশ্চিত যে তোমার 4টা মোমেন্টাম ভ্যালু বের করতে হবে। ফার্স্ট মোমেন্টাম, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ মোমেন্টাম বের করতে হবে। কারণ মোমেন্টাম 4টা সাবভাগে বিভক্ত। মোমেন্টাম অ্যাকচুয়ালি, এই মোমেন্টস 2 ভাগে বিভক্ত বেসিক্যালি। একটাকে বলা হয় সেন্ট্রাল মোমেন্টাম আর একটাকে বলা হয় র মোমেন্টাম।
এই র মানে কি হচ্ছে যেটা তো কাঁচামাল, ওটার স্পেলিং ঠিক এরকমই, আর এটা না আর ওটা রো হয়ে যাবে, এটা র, এটা ঠিক আছে। মোমেন্টস বেসিক্যালি দুই ধরনের, একটা হলো সেন্ট্রাল আর একটা হচ্ছে র। আমরা এখানে মোমেন্টামসের যেটা নিয়ে আলোচনা করছি এটা হলো সেন্ট্রাল মোমেন্টাম। আমরা আলোচনা করছি সেন্ট্রাল মোমেন্টামস নিয়ে। রটা আমাদের খুব এই মুহূর্তে জরুরি নয়, তবে যাদের অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স জানার শখ তারা জানে। আপাতত বেসিক ফান্ডামেন্টালে আমরা ওইদিকে যাচ্ছি, তবে ওটাও খুব বেশি ডিফারেন্স না, শুধু সূত্রটা দেখলে এইরকম দেখা যাবে, সামেশন অফ xi মাইনাস a টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। এইখানে যে a আইছে, এই এটাকে বলা হয় হচ্ছে মোমেন্টামের ক্ষুদ্র পার্ট। একটা মোমেন্টাম যদি তার লেন্থ 1 to 10 হয়, একটা মোমেন্টাম তার লেন্থ যদি 1 to 10 হয়, তাহলে শুধুমাত্র 1 থেকে 4, শুধু 2 থেকে 5, শুধু 9, এই যে পার্শিয়াল একটা পার্ট নেই, ক্ষুদ্র পার্ট, সেটা হচ্ছে ওই এ। তো ওটা হচ্ছে আবার একটু আমরা যাচ্ছি না, ওটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের মধ্যে চলে যায়, আমরা ওইদিকে যাচ্ছি না। তোমরা খালি মনে রাখো মোমেন্টস হচ্ছে দুই রকমের, সেন্ট্রাল র। আমরা যে এখানে মোমেন্টামসের কথা বলছি যে প্রত্যেকটা নাম্বার তার গড়ের ব্যবধানের পাওয়ারের সমষ্টির অনুপাত। পাওয়ারের পার্টটা একটু আমি ক্লিয়ার লাগে আসতেছে। এইটা হচ্ছে মোমেন্টামস, তবে এটা সেন্ট্রাল মোমেন্ট, ঠিক আছে। এখন আসো এই মোমেন্টসটাকে ডিনোট করা হয়ে থাকে মিউ আর দ্বারা। অনেক সময় এটাকে এম আর দ্বারাও ডিনোট করা হয়, দুটোই রাইট। তবে স্যাম্পলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এইটা। যখন আমরা স্যাম্পল ডেটা সেটের ক্ষেত্রে যাই তখন এম আর যখন পপুলেশন ডেটা সেটের ক্ষেত্রে হয় তখন প্রকাশ করা হয় মিউ দ্বারা। তো প্রত্যেকটার ক্ষেত্রে সাবস্ক্রিপশনে আর আছে, এই আরটাই হচ্ছে পাওয়ার। মানে এইখানে যদি হয় মিউ 1 তার মানে পাওয়ার হবে 1। এখানে যদি আর এর মান হয় 0, 0 মোমেন্ট হতে পারে, আমরা দেখব একটু পরে। আর এর মান যদি 0 হয় তাহলে এখানে 0, এখানে যদি 1 হয় 1, 2 হলে 2। বাট 0টা হচ্ছে ডিফল্ট ভাবে ধরা হয় না, ওইটা একটু কন্ডিশনের উপরে হয়। এই কারণে ওইটা না ধরে বাই ডিফল্ট ভাবে আর এর মানটা 1 থেকে 4, 1 2 3 4 আর হবে না, এই চারটাই হবে। কারণ এখানে মোমেন্ট 4 ধরনের সাব ক্লাসেই বিভক্ত, আর নেই। কেন নেই আমি জানি না, ঠিক আছে। মোমেন্ট এই 4 ভাগেই সাব ক্লাসে বিভক্ত। আচ্ছা, তার মানে ফার্স্ট মোমেন্টামের ক্ষেত্রে আমরা লিখব মিউ 1, তাহলে বুঝতেই পারছো সূত্রটা কেমন হয়ে যাবে, সামেশন xi মাইনাস x বার পাওয়ার 1 তো লেখার প্রয়োজন নেই, ডিভাইডেড বাই n। সবাই বুঝতে পেরেছো? তাহলে মানে যদি আমরা সেকেন্ড মোমেন্টাম বলি তাহলে দেখো সূত্রে শুধু এখানে স্কয়ারই আসবে, তাই না? আর যদি থার্ড লিখি তাহলে এখানে লিখব সামেশন xi মাইনাস x বার কিউব ডিভাইডেড বাই n। তাহলে ফোর্থ মোমেন্টাম মিউ 4 লিখতে পারবো না? জি স্যার। কোশ্চেনে এম আর দিয়ে লেখা হোক আর এম মিউ আর দিয়ে লেখা হোক, মিউ দিয়ে লিখলে বুঝবা যে এটা আসলে পপুলেশনের দিকে ইঙ্গিত করেছে, আর যদি এম দিয়ে লেখা থাকে তাহলে বুঝবা হচ্ছে এটা স্যাম্পলের দিকে ইঙ্গিত করা হয়েছে। পপুলেশনের ক্ষেত্রে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়, আর স্যাম্পলের ক্ষেত্রে এম আর দ্বারা প্রকাশ করা হয় মোমেন্টসকে। ক্লিয়ার? তোমার নাম কি? মাজারুল ইসলাম। বুঝতেছো? লিখতেছো? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এখন যদি প্রশ্ন হয় ফাইন্ড দ্য মোমেন্টাম ভ্যালু অফ দ্য ফলোইং ডেটা সেট, এই ডেটা সেটের ক্ষেত্রে এখানে কততম মোমেন্টাম সেটা মেনশন করা হয়নি, দ্যাট মিন্স চারটাই বের করতে হবে। আর যদি বলা হতো ফাইন্ড দ্য থার্ড মোমেন্টাম ভ্যালু, তাহলে বুঝতেই পারছো যে এই সূত্রটা ফলো করলেই এনাফ, ফোর্থ প্রয়োজন হবে না। কিন্তু খেয়াল করো
যখন তোমাকে থার্ড মোমেন্টাম বের করতে বলতেছি, ইন জেনারেলি কিন্তু এই যে xi মাইনাস x বারের মান যেটা বের হবে তাকে একবার স্কয়ার করে তারপরে কিউব, মানে হয় সরাসরি কিউব করো না হলে স্কয়ার করো, হিসেবে ধরতে গেলে মোমেন্টাম 1 2 হয়েই যায়। কারণ হচ্ছে টেবিলে তুমি কিন্তু এইভাবে লিখবা, এইটা হচ্ছে আমাদের xi, এখানে কত আছে 5 7 11 3 4, এইখানে তুমি মানটা বের করে নিবা x বারের মান কত সূত্র অনুসারে। এই পজিশনে তাহলে বের করবা কিভাবে, xi মাইনাস x বার, তার মানে কি এই 5 মাইনাস x বার 7 মাইনাস x বার, এই মানগুলো এখানে বসবে, তাই না? এই মানগুলো বসার পরে এটাকে জাস্ট স্কয়ার করে দিতে হবে, xi মাইনাস x বার স্কয়ার করলে পাবো সেকেন্ড পজিশনের টাইপ, আর যদি এটাকে কিউব করি তাহলে থার্ড এর টাইপ, পাওয়ার 4 করলে 4 এর টাইপ। দেখতে হবে কোনটা বের করতে বলা হয়েছে, শুধু সেটা করলেই হবে। আর যদি মেনশন না থাকে তাহলে চারটাই করতে হবে, তার মানে টেবিলে এই চারটাই বের করে নিবা। আর এর মান তোমাকে বলার তো লাগে, আমি যখনই বলেছি ফাইন্ড দ্য মোমেন্টাম ভ্যালু, তুমি বুঝতেই পারতেছো আর এর মান একবার 1 একবার 2 একবার যদি এটা না বলে দেয় তখন তো আর দিয়ে বের করতে হবে না, আর মান যেহেতু 1 তোমাকে যখনই মোমেন্টাম ভ্যালু বের করতে বলবে তখন অটোমেটিক্যালি চারটাই r1 r2 r3 r4 বের করতে হবে। স্যার গ্রুপ ডাটার ক্ষেত্রে কি মোমেন্টাম বের করতে হবে? স্যার x বার মাইনাস xi করব না, xi মাইনাস x বার, xi মাইনাস x বার মাইনাস আরে স্কয়ার হয়ে সব তো পজিটিভ হবে। পজিটিভই হবে। আর এখানেও যদি হয় আসলে আসবে, সমস্যা নেই। x স্কয়ার না করে তো বের করতে পারি, মানে x মাইনাস এখানেও যদি দেখো যে মাইনাস মান আসলে আসবে, যা আসবে তাই, আমাদের অ্যানসার হচ্ছে না। থার্ড নাম্বার রুটটা কলম করা লাগে। হ্যাঁ, তখন কিউব করতে হবে। মানে স্যার আমাদের যদি আর থার্ড বলছি চাই স্যার, মানে যদি xi মাইনাস x বার, তাই তো? এটা কিউব হলো, আমি স্যার এখানে কার মান কিউব করবা? মানে এটা বলে দিচ্ছি তো? xi মাইনাস x বার যে মানটা বেরোবে আমি সেটা সূত্র ব্যবহার করি তো করতে পারি, সেটা বলতে মানে স্যার স্কোরটা না করে থার্ড মানে হ্যাঁ করা যাবে না। এটা তো করে কিন্তু তোমাকে এই যে স্কয়ারের মানগুলো, এটা প্রত্যেকটার স্কয়ার, এই মানের স্কয়ার, এই মানটার স্কয়ার, তুমি কিভাবে বের করবা? এটা তো ইন্ডিভিজুয়াল স্কয়ার করে করে তারপরে সামেশন বের করতে হবে। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার ক্ষেত্রে তো করতে হবে। এই মানের স্কয়ার করলে এটা, এই মানের কিউব করলে এটা, এই মানের 4 করলে এটা, সিরিয়ালি সবগুলো বের করব, তারপরে সবই বের করতে হবে, বের করতে হবে সব। স্যার একটা এক্সাম্পল দিতে স্যার একটা এইটাই করো, এইটাই সলভ করো। ঠিক আছে স্যার। কেন এখানে কি বললাম এটা করো। xi মাইনাস x বার এটার গড় মান কত বের করো? এইগুলোর গড় মান 30 30 ডিভাইডেড বাই 5 কত আসবে? তাহলে এটা 6 হবে, এই পজিশনের ভ্যালু কত? মাইনাস 1 এটা -1, এটা কত? 2 1, 1 হবে তাই না? 1 স্যার 1 স্যার ঠিক আছে, এটা কত হবে? 5 5, এটা কত হবে? মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 2 এটা কত হবে? মাইনাস আচ্ছা, এইগুলোর সামেশন দরকার আমার, তাহলে প্রথমটা বের হবে না? তাহলে এইগুলোর সামেশন বের করো, সামেশন কত হবে? মাইনাস 5 স্যার 0 হবে আচ্ছা, এইটা যদি 0 হয়, খেয়াল করো এই পজিশনটা কত হচ্ছে? 0/n, বার মানে কত? n মানে কত? 0 n মানে কত? 6 5, তার মানে 0/5 মিন্স কত? 0। ফার্স্ট মোমেন্টাম ভ্যালু কত? 0। এখন দেখো এই মানটার স্কয়ার দরকার, মানে এটা স্কয়ার করলে 1, এটা স্কয়ার করলে 1, এটা স্কয়ার করলে 25, এটা হচ্ছে 9, এটা হলো 4, এইগুলো যোগ করলে কত হবে? 24 স্যার এটা 40, তাহলে সেকেন্ডটাই বের করো। এইখানে হচ্ছে 40 ডিভাইডেড বাই 5 কত? 8, মানে বের হলো। সেম প্রসেসে বাকিগুলো বের করবা। এই অঙ্কগুলো আমার করা উচিতই না, কারণ তোমাদের ওই সেন্ট্রাল টেন্ডেন্সিতে এগুলো করে আসছে। মিডিয়ান ভ্যালু, মিন ডেভিয়েশনের সময়ও বলে আসছে। প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে সেম প্রসেস,
এখন এটা কিভাবে বের করে যদি সূত্র থেকে না বুঝতে পারো, দ্যাট মিন্স তুমি 6টা লেকচার পিছনে আছো, 5টা লেকচার পিছনে আছো, তোমাকে আবার প্রথম থেকে দেখতে হবে। আচ্ছা, আশা করি পারবা। ক্লিয়ার? এখন আসো, যদি এইটা তো আমরা আনগ্রুপ ডেটা ক্ষেত্রে করলাম, গ্রুপ ডেটা হইলে খালি পরিবর্তন কতটুকু আসতো কেউ কি বলতে পারবা? হাত তোলো তো দেখি। আসলে একটা ফ্রিকোয়েন্সি জোবায় না যাবে, শুধু এফটা পরিবর্তন হইতো। সেই ক্ষেত্রে এই সূত্রের কোথায় পরিবর্তন হইতো? ক্যাপিটাল এন হয়ে যাবে। কোথায়? এনটা ক্যাপিটাল এন। এনটা হবে ক্যাপিটাল এন আর সামেশন অফ এই এনটা ক্যাপিটাল এন দিতাম, আর এই সামেশনের এইখানে একটা শুধু এফ দিতাম। এই সূত্রটা হয়ে যেত আমাদের গ্রুপ ডেটার ক্ষেত্রে, কারণ গ্রুপ ডেটার ক্ষেত্রে একটা ইন্টারভাল দেওয়া থাকে, একটা ক্লাস ইন্টারভাল দেওয়া থাকে, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। এখন আসো, আমাদের তো এখানে ইন্টারভাল নিয়ে কাজ করতে পারবো না, আমাদের xi এর মান দরকার। xi এর মান কোথায় পাবো? সাধারণ মিডিয়াম ক্লাস ইন্টারভালের যে মিডিয়ান ভ্যালু, মিড পয়েন্ট, আমরা ওই মিড পয়েন্ট এখানে বের করে নিব xi। তাহলে xi এর মান পেয়ে গেলাম, আর দরকার হলো f, ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি তো আমাদের দেওয়াই থাকবে। আচ্ছা, এই নিচে যে বর্গহাতের n লিখলাম, এই n দ্বারা কি বোঝাবে? নাম্বার অফ এই টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির যেটা টোটাল নাম্বার সেটাই বোঝাবে। কারণ ক্লাস ইন্টারভালের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলো ট্যালির মাধ্যমে এই ফ্রিকোয়েন্সিতেই মেনশন করা থাকে। এই ফ্রিকোয়েন্সি যোগ করলে টোটাল কতজন ছিল ওই ক্লাস স্টুডেন্ট জানা যায়। বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে, যদি তোমাকে আমি তোমাদের যে ডেটা যে সেন্ট্রাল টেন্ডেন্সি করে আসলাম, ওই টেবিলের ক্ষেত্রে এই মোমেন্টাম বের করতে বলি, তাহলে কি হবে? তোমাদের এই n এর মান 100 হয়েছিল, আর এই এটার মান দেওয়া আছে, আর এই মান তো ক্যালকুলেশন করে দেখবা কত আসে। এক্স বার তো চেঞ্জ হবে, তখন হবে x বার চেঞ্জ হবে, প্রিন্ট হবে স্যার। এই xi এর যে মানটা মিডিয়ান ভ্যালুর যে গড় মান সেটা নিবা, তাহলে x বার হয়ে গেল। তার মানে হচ্ছে তুমি সূত্রের শুধু সামান্যটুকু পরিবর্তন বুঝতে পেরেছো, আর জানোই যে এই পরিবর্তনে কার ভ্যালু কোনটা, তাহলে তো অঙ্ক পারার কথা। তোমরা বাসায় এই প্র্যাকটিসটা করে দেখবা যে ফ্রিকোয়েন্সি গ্রুপ ডেটার ক্ষেত্রে এরকম হয়, সেক্ষেত্রে সূত্রের এখানে f আসবে, এখানে n হবে, এই তো পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। তাহলে ওই যে ডেটা সেট আছে, ওই ডেটা সেটকে ধরে এই মোমেন্টাম ওখানে বের করে দেখবা। এর মান কি বলবেন স্যার? f মানে ফ্রিকোয়েন্সি, তুমি প্রিভিয়াস ক্লাসে আগে কোন মানটা বলবে এখানে? হ্যাঁ, f মানে হচ্ছে যে f1 f2 f3 f4 f5, এটা আসলে fi, কোথায় বুঝতেছেন? এটা মানে আসলে fi, এখন ভালো করে বুঝে নাও, এটা মানে fi। ক্লিয়ার সবাই? তোমরা একবার ট্রাই করবা, না হলে নো প্রবলেম। আজ কত তারিখ? 25 তারিখ। এই বৃহস্পতি বা শুক্রবার সকালের মধ্যে দেখবা যে অলমোস্ট ভিডিও তোমাদের আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটি করে অঙ্ক আমি খালি সলভ করে দিব, আর তোমাদের শীট কিন্তু শেয়ার করা আছে, ওখানে কিন্তু অঙ্ক করা আছে অনেকগুলো, ওই শীট কিন্তু দেখলেই তোমাদের হয়ে যাওয়ার কথা। তোমাদের যে পোর্টালে দেওয়া আছে সেইখানে একাধিক অঙ্ক এই তো সলভ করা আছে, ওইটা করলেই হয়ে যায়। সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কোনো কথা আছে? একটু পজ করো তো। তোমাদের বেল শেপের কথা বলেছিলাম, মনে আছে? ধরো বেল শেপে বলেছিলাম যে এইরকম হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন বলেছিলাম, মনে পড়েছে? বেল শেপের মতন দেখতে এই একটা কার্ভ, এটা একটা বক্র কার্ভ, এই কার্ভটা দেখতে বেলের মতন, বেল যে ঘন্টা বাজাইতে বেল সেটার মতো, এটাকে বেল শেপ বলে। এইটাকে বলা হয় নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন এর আরো একটা নাম আছে নরমাল প্রবাবিলিটি কার্ভ। এইটাকে বলা হয় নরমাল প্রবাবিলিটি কার্ভ, এনপিসি, নরমাল প্রবাবিলিটি কার্ভ।
লিখে রাখো তোমরা খাতায়, পরে কিন্তু এই এনপিসি আবার ভুলে যাও যে এনপিসি কি ছিল। হ্যাঁ, এটা নরমাল পিসি না, মানে নরমাল কম্পিউটার এরকম না কিন্তু, ঠিক আছে? নরমাল প্রবাবিলিটি কার্ভ, CURVE কার্ভ। আশা করি সবাই লিখেছো। তো এইটার ক্ষেত্রে বলেছিলাম এর হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড সমান। কিরকম সমান? তোমাদের এই হাতকে যেরকম করো, মাঝখান দিয়ে যে অংশ থেকে 2 ভাগ করো, দুইটাই কি সমান না? এবং একটা অংশ আর একটা অংশের উপরে পরিপূর্ণ রাখা যায়। এটার ওয়েট সমান, এটার ভ্যালু সমান, যে কারণে একটা আর একটার উপর ওভারল্যাপ হয়, কারণ কি দুইটা সমান। এই জিনিসটাই হচ্ছে এই নরমাল ডিস্ট্রিবিউশন বা নরমাল প্রবাবিলিটি কার্ভ। এই পর্যন্ত। আচ্ছা, এইটার ক্ষেত্রে এই যে এর ভার্টিক্যাল লাইন, মিড লাইন, এই মিড লাইনের যে এই পয়েন্টটা ইন্টারসেক্ট হয়েছে, এটা হলো বেস, আর এইটা হলো ইন্টারসেক্ট পজিশন, মানে বেস লাইন ইন্টারসেকশন পজিশন, ইন্টারসেক্ট পজিশন। এই পজিশনে এইটা কি লিখছি বলো তো দেখি? এই বেস পয়েন্টে মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মোড ভ্যালু সমান। যদি মিন ভ্যালু 2 হয়, মিডিয়ান 2 হবে, মোডও 2 হবে। যদি এই রকম সিচুয়েশন হয় নরমাল প্রবাবিলিটি কার্ভ, মানেই বুঝে নিবা এই ক্ষেত্রে এই কার্ভের লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল। সেই ক্ষেত্রে তাদের বেস পয়েন্টের ভ্যালু হচ্ছে মিন, মিডিয়ান, মোড ইকুয়াল। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাছে নরমাল প্রবাবিলিটি কার্ভ। এই কার্ভের লেফট সাইড আর রাইট সাইড বোথ সমান। এইটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় সুন্দর করে বলা হয় সিমেট্রিক। সিমেট্রিক মানেই হচ্ছে ব্যালেন্সড, মানে দুই পাশটা সমান। সিমেট্রিক কথা বুঝতে পেরেছো সবাই? খুব কঠিন লাগতেছে, স্পেশাল লাগতেছে মাথায়? আরেকবার রিভাইজ করতেছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। স্টেপ বাই স্টেপ যদি বুঝতে পারো ইজি, আদারওয়াইজ কিন্তু বুঝছো টন ওয়েট মনে হবে। কিন্তু খালি একবার পিছনে তাকিয়ে দেখো কয়শো সূত্র পার দিয়ে আসছো, সেটা ভাবতে গেলে মাথা গরম হবে। কিন্তু কয়টা লজিক পড়ে এসেছো সেটা দেখো সংখ্যা হাতে গুনলে 15 থেকে 20টা, তার উপরে নেই টোটালি। তো আমরা বলছিলাম এই কার্ভটাকে বলি নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ অথবা নরমাল প্রবাবিলিটি কার্ভ। এই কার্ভটা তখনই নরমাল যখন তার লেফট সাইড আর রাইট সাইড ওয়েট সমান। এই সমান বলতে আমরা বুঝি এর ইন্টারসেকশন পজিশনে অবশ্যই মিন, মিডিয়ান আর মোডের ভ্যালু সমান। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে নরমাল এই প্রবাবিলিটি কার্ভের এই লেফট সাইডে এবং রাইট সাইডে আমি দেখো বেস লাইনের সাথে লাগিয়ে দেইনি, আসলেই এরা টাচ করে না। এই লাইনটা সর্বোচ্চ উপর দিয়ে যাবে, কোনো অবস্থাতেই বেস লাইনকে তারা টাচ করতে পারবে না। অবশ্যই তারা বেস লাইনের একেবারে নিয়ারেস্ট পজিশন দিয়ে যেতে পারবে, কিন্তু কখনোই টাচ করবে না লেফট সাইড এবং রাইট সাইড। এইটা দেখো আমরা গ্রাফের এই সাইডটা পজিটিভ বলি, এই পাশটাকে নেগেটিভ বলি, তাই বলি না? তো এইটার ক্ষেত্রেও এই অংশটা নেগেটিভ, এই অংশটা পজিটিভ। পজিটিভ দিকে 2 ঘর দেওয়া মানে লেফট সাইডেও 2 ঘর আসতে হবে। ব্যালেন্স হতে হলে তো সমান থাকতে হবে। লেফট সাইডে 2 ঘর মুভ করবে, রাইট সাইডেও 2 ঘর মুভ করতে হবে। দ্যাট মিন্স এই কার্ভের এই লেফট সাইড এবং রাইট সাইডের যে কার্ভের নেমে আসাটা, ঢালু হয়ে যাওয়াটা, সেটা বেস লাইনের নিয়ারেস্ট পজিশন দিয়ে যেতে পারবে, কিন্তু কখনোই টাচ করতে পারবে না। সে এই পজিশনে এসে আবার এদিকে উপরে উঠে যেতে পারে, আরো একটা কার্ভ ক্রিয়েট করতে পারে, একাধিক কার্ভ ক্রিয়েট হতে পারে। আমরা একটি মাত্র কার্ভ নিয়ে আলোচনা করছি, একটা পার্ট নিয়ে। কার্ভ এরকম 10টা ওয়েভ হতে পারে, বিশাল বড় ডেটা সেট, ঠিক আছে? বাট কোন অবস্থাতে এর এই লেফট সাইড এবং রাইট সাইডে যে কার্ভের ঢাল, সেই ঢালটা কখনোই টাচ করবে না বেস লাইনকে, কিন্তু খুব নিয়ারেস্ট
পজিশন দিয়ে দিতে পারবে। এটা হচ্ছে নরমালের ক্ষেত্রে। এই যা কথাগুলো নরমাল সম্পর্কে বললাম, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এইটা যদি মাথায় থাকে, এখন আমরা চলে যাব স্কিউড। এই স্কিউড এটাকে বলা হয় স্কিউড। অ্যাকচুয়ালি এই যে কার্ভটা নরমাল কার্ভ, এই নরমাল কার্ভটাকে যদি নরমাল না থাকে, অর্থাৎ এর এই লেফট সাইড আর রাইট সাইডের ব্যালেন্স ইকুয়াল না হয়ে কোনো ধরনের পরিবর্তন হয়, অর্থাৎ সিমেট্রিক না হয়ে নন সিমেট্রিক হয়ে যায় বা অ্যাসিমেট্রিক হয়ে যায়, তার মানে নরমাল থেকে কার্ভটা কোনো ধরনের পরিবর্তন হয়ে গেছে। এই যে কার্ভটা নরমাল থেকে পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন হয়ে যাওয়াটাকে বলা হয় স্কিউড। মানে এখন কার্ভটা লেফট সাইড আর রাইট সাইডে ব্যালেন্স থাকবে না, একটু কম বেশি হয়ে যাবে। যেই কম বেশি হলো, অর্থাৎ নরমাল কার্ভের একটা ল্যাক তৈরি হয়ে গেল, এলএসি কে ল্যাকিংস তৈরি হয়ে গেল। নরমাল কার্ভের একটা ল্যাকিংস তৈরি হয়ে গেল, মানে একটু মডিফাই হয়ে গেছে, লেফট সাইড বা রাইট সাইড আর ইকুয়াল নেই, মানে একটু ব্যালেন্সটা একটু ভিন্ন টাইপের হয়ে গেছে। তখনই এই যে নরমাল কার্ভের সামান্য অ্যাসিমেট্রিক পজিশন, নরমাল প্রবাবিলিটি কার্ভের যে অ্যাসিমেট্রিক পজিশন, অ্যাসিমেট্রিক মানে এই সিমেট্রিকের উল্টাটা, মানে ঠিক নেই, সিমেট্রিক নেই, এই রকম সিচুয়েশনটাকে আমরা বলবো স্কিউড। স্কিউড। আর এই যে গুণ, এই যে বাঁকা হয়ে যাওয়ার যে কারণে ব্যালেন্স নাই, যে কারণে নাই সেটা তার গুণ, কোন একটা গুণের কারণে সে মডিফাই হয়ে গেছে, ওই যে গুণ, কার্ভটা স্কিউড হয়ে যাওয়ার যে গুণ, সেটাকে বলে স্কিউনেস। বুঝাইতে পারছি? নরমাল প্রবাবিলিটি কার্ভটাকে কোন ধরনের মডিফাই হলে সেটাকে আমরা বলবো স্কিউড কার্ভ। এটাকে স্কিউড কার্ভ বলবো, ঠিক আছে? আর যে কারণে এই যে মডিফাইটা হয়েছে, সেই কারণটাকে বলবো স্কিউনেস। ক্লিয়ার এখন? ওকে, তাহলে এখন দেখি কি ধরনের পরিবর্তন হতে পারে। পরিবর্তন হইতে পারে এই রকম। এইখানে আসো, যেটা বলতে চাচ্ছি যে এই গ্রাফটাই দেখো, এই মাঝ বরাবর দুই ভাগে ভাগ করলে, আমি অনেকটা ওই রকমই বোঝানোর চেষ্টা করছি। এখানে এই পয়েন্ট যদি মিলাইয়া দিতাম তাহলে নরমাল হয়ে যেত, বাট এখানে কি করা হয়েছে দেখো, একটা সাইড কিন্তু টাচ করে ফেলেছে, আর আমাদের নরমালে কিন্তু টাচ করার নিষেধ। এখানেও এক সাইডে টাচ করবে, কিন্তু অন্য সাইডটা টাচ করতে পারবে না। যেমন এটা পজিটিভ প্রান্তে এই কার্ভটা উঠে গিয়ে আবার এটা নেমে গিয়েছে, কিন্তু কখনোই সে বেস লাইনকে টাচ করেনি, ঠিক আছে? এই ক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, এইখানে হয় এই পজিশনটা, ইন্টারসেক্ট পজিশনটা মিন ভ্যালুই থাকে, অলওয়েজ মিন ভ্যালু, এটা মিন ভ্যালু থাকে। এর এই পজিশনটা হয়ে যায় মিডিয়ান ভ্যালু, এই পজিশনটা হয়ে যায় মোড ভ্যালু, অর্থাৎ ডান পাশের দিকেই এইটা ইন্টারসেক্ট পজিশন, এই ইন্টারসেক্ট পজিশনটা মিন ভ্যালুই থাকে। বাট এরপরে ডান পাশের দিকে গেলে হয় মিডিয়ান ভ্যালু, তারপরে আরেকটু ডান পাশে চলে গেলে যেটা পাওয়া যায় সেটা হলো মোড ভ্যালু। এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে মিন ভ্যালু ইজ গ্রেটার দেন মিডিয়ান ভ্যালু ইজ গ্রেটার দেন মোড ভ্যালু, মানে এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয় যে মিন ভ্যালু মিডিয়ানের চেয়ে বেশি, মিডিয়ানের চেয়ে মোড বেশি। নরমাল ডিস্ট্রিবিউশনে তিনটাই সমান ছিল, বাট এখন বলতেছি মিন ভ্যালু ইজ গ্রেটার দেন মিডিয়ান, মিডিয়ান ইজ গ্রেটার দেন মোড। এইরকম সিচুয়েশন যখন হয় তখন কার্ভটা এইরকম হয়, অর্থাৎ এই ডান পাশের দিকে এইটা মিন ভ্যালু থাকে, ডান পাশের দিকে যখন যায় একটা পজিশনে মিডিয়ান, এটা মিডিয়ান, এটা মোড, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে ডান পাশেই আছে, তারা ক্যালকুলেশন করে দেখতে হবে কে কোন পজিশনে আছে, বাট আমরা ধরে নিচ্ছি এই পজিশনে আছে। তখন সিচুয়েশনটা হচ্ছে এরকম যে মিডিয়ান মিন ইজ গ্রেটার দেন মিডিয়ান,
মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড। এই ধরনের সিচুয়েশন যখন হয় এবং এইটা হচ্ছে কার্ভের ডান পাশে হয়, পজিটিভ পার্সে হয়, তাই এইটাকে আমরা বলবো পজিটিভলি স্কিউড, পজিটিভলি স্কিউড কার্ভ। এটাকে বলা হলো পজিটিভলি স্কিউড কার্ভ। এ পর্যন্ত বুঝতে অসুবিধা হলো? খালি এতটুকু কার্ভের দিকে তাকাইলে কিন্তু বোঝা যাবে যে এই পয়েন্টটা অলওয়েজ হচ্ছে আমার ইন্টারসেক্ট পজিশনটা হচ্ছে মিন ভ্যালু, ঠিক আছে? এর ডান পাশে তার মানে একটু পরে গেলে মিডিয়ান, আর একটু সামনে চলে গেলে মোড পাবো। এখানে খেয়াল করলে বোঝাই যাবে যে এইটা হাইয়েস্ট, এরপর একটু কম, এরপর একটু আরো কম। এই জিনিসটাকে আমরা বলে যাচ্ছি হচ্ছে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এইটাকে আমরা বলতেছি পজিটিভলি, যেহেতু পজিটিভ প্রান্তে হচ্ছে। আর এটা তো স্কিউড করে ফেলেছি, চেঞ্জ করে ফেলেছি। কি রকম? এই যে এইরকম চেঞ্জ হয়ে গেছে, যে কারণে আমরা এটাকে বলতেছি পজিটিভলি স্কিউড কার্ভ। ক্লিয়ার সবে? আচ্ছা, তাহলে একই ভাবে আমরা যদি বাম পাশে দেখি তাহলে পেপারটা এইরকম হবে যে এইটার ক্ষেত্রে বিষয়টা এইরকম দাঁড়ায় যে একেবারে মানে সবচাইতে নিম্ন যে প্রান্তটা থাকে এই প্রান্ত থেকে দেখো এইদিকে বেড়ে যাচ্ছে। এই পজিশনে আসতে হলে এই পজিশনটা থেকে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি মিন ভ্যালু লেস দেন, মিন ভ্যালু সে মিডিয়ান ভ্যালুটা বড়, মিডিয়ান থেকে আবার মোড বড়। অর্থাৎ এই পজিশন হচ্ছে ঠিক পজিটিভলি উল্টা দেখো, তাই না? যে মিডিয়ানের মোডের মিনের থেকে মিডিয়ান বড়, মিডিয়ান থেকে মোড বড়। লক্ষণীয় হচ্ছে আচ্ছা এইটা হয় এই ধরনের সিচুয়েশন হলে তাহলে কি নাম বলবো? নেগেটিভলি স্কিউড কার্ভ। তার মানে স্কিউড সর্বোচ্চ হতেই পারে দুই রকম, কখন পজিটিভলি স্কিউড আর কখন নেগেটিভলি স্কিউড সেটা আমরা মিন, মিডিয়ান, মোড এই তিনটার ভ্যালু থেকে বলতে পারি। লক্ষণীয়, বুঝতে পারছো? আচ্ছা, এই ক্ষেত্রে দেখো মিডিয়ান ভ্যালুটা অলওয়েজ মাঝখানে, মিডিয়ান ভ্যালুটা মাঝখানে এর নিরপেক্ষ। মানে পার্থক্য হচ্ছে যে মিন ভ্যালুর চেয়ে মোড বড়। এখান থেকে সামারি যদি করি মানে দুইটা ব্যালেন্স মিডিয়ান পজিশনে আছে, মিডিয়ান তার মানে ওটাকে বাদ দিয়ে যদি আমরা ধরি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, এই পজিশনে দাঁড়ায় হচ্ছে ঠিক এর উল্টা, তাই না? এই কারণে পজিটিভলি স্কিউড হোক আর নেগেটিভলি স্কিউড হোক যখন আমরা ডেফিনিশন দেই তখন আমরা এইভাবে বলি যদি কোনো কার্ভে, কোনো নরমাল কার্ভে মানে নরমাল প্রবাবিলিটি কার্ভে মিন ভ্যালু মোডের চেয়ে বড় হয়, মিন ভ্যালু মোডের চেয়ে বড় হয় তাহলে সেটা পজিটিভলি স্কিউড। এখানে আর মিডিয়ান না বললেও চলবে না, লাগবে তো। কারণ হচ্ছে তোমার এটা প্রমাণ করতে হবে যে মোডের চেয়ে আবার মিন বড়, মোডের চেয়ে মিডিয়ান বড়, এটাও তো প্রমাণ লাগবে। কিন্তু সংজ্ঞাটাকে ডেফিনিটটাকে যখন অপটিমাইজ করা হয়, সিম্পলিফাইড করা হয় তখন আমরা বেসিক্যালি ভাবে বলে থাকি মিন ভ্যালু মোডের চেয়ে বড় হবে তাহলেই পজিটিভলি স্কিউড। এটার মানেই হচ্ছে আমরা কিন্তু মাঝখানে মিডিয়ান বলেইছি, মিডিয়ান পজিশনে মিডিয়ান আছে, ওরা থাকবে, কিন্তু আমরা যদি ওই অংশটাকে সমান ধরে নিয়ে কাজ করি তাহলে হচ্ছে যে মিন ভ্যালু অবশ্যই মোডের চেয়ে বড় হবে তাহলেই পজিটিভলি স্কিউড। উল্টা করে যদি বলি যে মিন ভ্যালু মোডের চেয়ে ছোট অথবা মোড ভ্যালু মিনের চেয়ে বড় তাহলে সেটা নেগেটিভলি স্কিউড। তবে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে এইটার ক্ষেত্রে চেক করতে হবে যে মিডিয়ান ভ্যালু যেন মিনের চেয়ে বড় হয়, মোডের চেয়ে ছোট হয়, চেক তিনটাই করতে হবে। এটা সংক্ষিপ্ত আকারে বলছি, এটা ফুল ইলাবোরেট ভাবে বলছি, বুঝতে পারছো? এখন আসলে তোমাদের যে ডেটা সেটটা আমরা প্রথম কার্যক্রম শুরু করেছিলাম ওইখানে সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে আমরা অ্যাভারেজ মিন বের করেছিলাম, এম মিডিয়ান এমই বের করেছিলাম, মোড এমও বের করেছিলাম। ওই ভ্যালুগুলো দেখে বলো ওই ডেটা সেটে কোন স্কিউড হয়েছিল, বলো। অঙ্ক করছো কিনা এখন প্রমাণ হয়ে যাবে, ওই সময় অঙ্কগুলো করেছো কিনা এখন দেখা যাবে, দেখি কে বলতে পারে কার খাতায় করা আছে। আগের যে হ্যাঁ ফার্স্ট অঙ্ক আমরা একটাই ডেটা সেট ইউজ করেছি আর ইউজ করিনি, সেইটার ক্ষেত্রে এই মিন, মিডিয়ান, মোড কত ছিল
তোমার ডেটা হিসেবে ওইটা কি পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড দেখে আমাকে বল। এই সবাই লেখা বন্ধ করো, আবার এখানে একটু দেখো। যার যেটা আসবে সেটাই। এই সবাই সবাই এইখানে একটু মনোযোগী হও। সেটা হচ্ছে একটু আগে আমরা মোমেন্টামস এর মধ্যে গিয়ে μ1 μ2 μ3 μ4 অর্থাৎ মোমেন্টাম 1 2 3 4 বের করছি, সূত্র বুঝেছি। এখন আসো ওই সময় একটা ডেটা সেট লিখেছিলাম, ওই ডেটা সেট থেকে আমরা এই মোমেন্টাম ভ্যালুগুলো বের করতে পারতাম সূত্র দিয়ে, যেভাবে করেছি, তাই না? এই সূত্রটা কেমন হবে কেউ একজন বলো তো দেখি। মনে পড়েছে? ওকে ভাই, এখন আসো এই ডেটা সেট থেকে এতক্ষণ আমরা মিন মিডিয়ান মোড এই তিনটা রিলেশন থেকে পজিটিভ নেগেটিভ স্কিউড বের করলাম, ঠিক আছে? এখন আসি যে এই মোমেন্টাম থেকে কিভাবে স্কিউড ভ্যালু বের করা যায়। মোমেন্টাম থেকে আমরা স্কিউড ভ্যালু বের করব। এটা বের করার জন্য একটা সূত্র আছে, এটা হলো স্কিউড ভ্যালু বা এটাকে বলা হয় স্কিউড ভ্যালু বা স্কিউনেস ভ্যালু। কোনটা? আপনাদের সেকশন সি 15 পেজ কোন ক্লাস করে পেয়েছেন? তোমার কাছে রুটিন নেই? তোমার কাছে রুটিন নেই? দেই যেটা বলছিলাম যে স্কিউড ভ্যালু একটু আগে আমরা মিন মিডিয়ান মোড থেকে বের করেছি, বাট যদি স্কিউড ভ্যালুটা আমাদের বের করতে বলা হয় মোমেন্টাম থেকে, মানে মোমেন্টামের উপর বেস করে বের করতে হয়, তখন একটা ফর্মুলা এই স্কিউডটাকে তখন হচ্ছে বিটা 1 দ্বারা প্রকাশ করা হয়। এটা ফিজিক্সের বিটা লিখছো না এইভাবে, ওই বিটা 1, এই বিটা 1 দ্বারা প্রকাশ করা হয় এই স্কিউড ভ্যালুকে। আসলে ওই পজিটিভ আর নেগেটিভ স্কিউডটাই আমি বলছি, কিন্তু এটা আবার হচ্ছে মোমেন্টামের উপর বেস করে ভ্যালু বের করা যায়। বাট স্কিউড কিন্তু দুই রকমই, পজিটিভ আর নেগেটিভ। ওইটা বুঝতে হলে তোমাকে যেতে হবে হচ্ছে মিন মিডিয়ান মোডের কাছে। আর যদি বলা হয় স্কিউড ভ্যালু ফ্রম মোমেন্টাম, মানে বেসড অন মোমেন্টাম, মোমেন্টামের উপরে যখন বের করতে বলা হবে তখন নেগেটিভ পজিটিভ নাই, তখন হচ্ছে ভ্যালু। ভ্যালুটা পজিটিভ নেগেটিভের কিছু নাই, এটা তখন হবে শুধু ভ্যালু। যদি তোমাদের বলা হয় ফাইন্ড দ্য স্কিউড ভ্যালু বেসড অন মোমেন্টাম, তখন বুঝতে হবে তোমাকে তার মানে মোমেন্টাম বের করে নিতে হবে। আর যদি তোমাকে বলা হয় ফাইন্ড আউট দ্য গিভেন ডেটা সেট ইজ পজিটিভ অর নেগেটিভ স্কিউড, তার মানে বুঝে নিবা তোমাকে মিন মিডিয়ান মোড তিনটে ক্যালকুলেশন করে বের করে দেখাতে হবে। আমার কথা বুঝেছো? কোশ্চেন দুই রকম হবে, একটা হতে পারে ফাইন্ড দ্য স্কিউড ভ্যালু বেসড অন মোমেন্টাম, তার মানে বুঝতেই পারতেছো তোমাকে মোমেন্টাম এইগুলো বের করতে হবে। আর যদি বলা হয় যে ফাইন্ড আউট দ্য স্কিউড কার্ভ ইজ পজিটিভ অর নেগেটিভ, তাহলে তোমাকে মিন মিডিয়ান মোড বের করে দিতে হবে। বুঝাইতে পারছি? মানে কোশ্চেন হবে সিম্পল, কিন্তু বেস করবে হচ্ছে আরেক ধরনের উপরে। বুঝতে পারতেছো? ওকে, তো এইটা করার সময় সূত্রটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে μ3 স্কয়ার divided by μ2q whole cube. Skewed value based on momentum formula is beta 1 equal μ3 square divided by μ2q. মুখস্থ করতে হবে, এটা না দ্বিতীয় কোনো পদ আমিও জানি না, এটা মুখস্থই করতে হবে। তোমাদের আমি লিখে দিচ্ছি মুখস্থ করে। এইটা করার জন্য রিলেশন আছে μ2 আর μ3, মানে মোমেন্টাম 2 আর 3 এর মধ্যে। স্কিউড বের করার জন্য দরকার মোমেন্টাম 2 আর 3, তাহলে কি 4 দরকার আছে? না, স্কিউড বের করতে হলে এই দুইটাই রিলেশন, মোমেন্টামের চারটার মধ্যে এই দুইটা রিলেশন, এই দুইটাই নেওয়া হয়। খেয়াল করো, μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2 কিউব। ভেতরে দেখো 3 উপরে স্কয়ার, ভেতরে 2 উপরে কিউব।
এটা টেকনিক্যাল করে মনে রাখতে হবে তোমার, এটার আর দ্বিতীয় কোনো উপায় আমার জানা নেই। আমি তোমাদের বলছি, আমি মুখস্থ করেই বলছি, খেয়াল করছি খালি যে এই লজিকটা, তারপর আর কিছু না। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই কিসের শেষ? আরেকটু বাকি আছে, বসো। এই কথা বলো। তোমরা নয়েজ না তৈরি করলে পরে 2 ঘন্টার ক্লাস প্রভাব পড়বে না। ঠিক আছে, তোমরা নয়েজ করো, দেখে প্রবলেমটা হয়। আর জাস্ট 5-7 মিনিট লাগবে। কার্টোসিস ভ্যালু যদি তোমাকে ফাইন্ড আউট করতে বলা হয়, ফাইন্ড দ্য কার্টোসিস ভ্যালু বেসড অন মোমেন্টামের উপর বেস করে যদি কার্টোসিস ভ্যালু বের করতে বলে, এই কার্টোসিসকে প্রকাশ করা হয় বিটা 2 দ্বারা। এই কার্টোসিসকে প্রকাশ করা হয় বিটা 2 দ্বারা। এইটা ইকুয়াল লেখা হয় mu 4 divided by mu 2 square। আমি ঠিক লিখলাম? আমি একবার দেখি নেই। হ্যাঁ, ঠিক লিখছি। কার্টোসিস ভ্যালুটা যদি মোমেন্টামের উপর বেস করে বের করতে বলে, তাহলে আমরা সেটাকে প্রকাশ করব বিটা 2 দ্বারা, এবং ফর্মুলাটা হচ্ছে মোমেন্টাম 4 ডিভাইডেড বাই মোমেন্টাম 2 s স্কয়ার। কষ্ট করে সূত্রটা যে কোনো টেকনিক্যাল ওয়েতে মনে রাখতে হবে। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এই যে একটা নাম শুনলে কার্টোসিস, এই জিনিসটা আসলে কি সেটা এক্সপ্লেন আমি নেক্সট ক্লাসে করব। আপাতত এই সূত্রটা মনে রাখো, নেক্সট ক্লাসে কিন্তু এই প্রত্যেকটার ভ্যালু আমি চাইবো। ঠিক আছে, যারা ওই আগের ডেটা সেটের মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন করনি, তারা ওইটা করবা এবং পজিটিভ আর নেগেটিভ আমাকে বলবা। দুই, আমাদের স্কুল ভ্যালু এবং কার্টোসিস ভ্যালু নেগেটিভ আসছে। নেক্সট উইকে দেবো, এই উইকে দেবো। সিটিজেন নেক্সট উইকে স্যার। হ্যাঁ, এখন এদিকে দাও নেক্সট উইকে ব্যাচ আছে। এই শোনো, তাহলে মোমেন্টাম এবং স্কিউডনেস এই দুইটা কিন্তু পড়ানো হয়ে গেল।